কোনোদিন করবো বলে ভাবিও নি, কিন্তু করতে গিয়ে যেটা হলো আর কি, আমাকে মাইকেল মধুসূদন দত্ত কিভাবে কিভাবে একটা কি বলবো অন্য আমারই ভেতরে হয়তো মানে আমাকে শিক্ষিত করেছেন, অন্য বোধে নিয়ে গেছেন অন্যভাবে, সেইটুকু একটু শেয়ার করতে পারি আর কি। তো তাতে হবে আমি অনেকে এত বছর হয়ে গেল তো অনেকেই নানা রকমের ইন্টারভিউতে জিজ্ঞেস করে আচ্ছা কি করে করলেন, এত বড় কাব্য কি করে মুখস্থ করলেন। তো আমি সেই উত্তর দিতে দিতে, এবং কেউ বিশ্বাস করে না যখন বলি না আমি মুখস্থ করিনি, কেউ বিশ্বাস করে না। তারপরে একটা দীর্ঘ সাক্ষাৎকার বলছি না না মুখস্থ না, মুখস্থ করলে করা যায় না অভিনয়, তো যে কোনো অভিনয় মধুসূদন তো করা মানে এটা করা যাবেও না, আমি মুখস্থ করলে গড় করে হয়তো বলে দিতে পারবো, তাতে বাবা মুখস্থ এটা ওটা হতে পারে, কিন্তু তাতে আসলে অভিনয় বা থিয়েটারের মন তৈরি হয় না। তো কি হয়েছিল এত সব কথা না বলে, আমার এক বন্ধু, সেও বাংলা ডিপার্টমেন্টে প্রেসিডেন্সিতে পড়াতো, এখন নেই সে, কৌশিক রায়চৌধুরী। তো আমরা একসঙ্গে থিয়েটার করতাম, তো সে একদিনকে খুব ছোট অনেকদিন আগে বলছি, তো আমরা প্রায় 30 বছর আগের কথা বলছি। তো যখন খুব ট্রেনিং চলছে, এখনো চলে যে অভিনয় কী করে করতে হয়, কী করে না করতে হয়। একদিন আমি ওকে বলছি আচ্ছা আমার না খুব উচ্চারণ শেখার খুব ইচ্ছে, ভালো উচ্চারণ কী করে হয়, কারণ সৌমিত্র এত সুন্দর উচ্চারণ করেন, আর অনেকে যারা বড় বড় অভিনেতারা, আমি কি করি বলতো, আমি তো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত উচ্চারণ করলে অনেক উচ্চারণের অনেক সুবিধা হয় আর কি। তো তা কী করি, তখনও গড়গড় করে না খানিকটা বলে গেলাম, ধরুন কোনো একটা জায়গায় থেকে আর কি, কোনো আসনে বসে দশানন্দ বলি হেন মোট হই মশুরের সঙ্গে বড় হাতে যোগপুঞ্জ শত শত বা সব এরকম ঘুর করে গেল 8-10 লাখ। আমি অবাক হয়ে তাকিয়েছি, কি বলছি পুরোটা যে বুঝতে পারছে তাও নয়, কিন্তু মনে হলো যেন এরকম একটা ঝঙ্কার দিয়ে উঠলো, কি এটা কি কি কোথেকে বলি, আস্তে আস্তে অনেক পরে বলতে হয়। আচ্ছা আমরা একটা ছোটবেলায় যেটা ওই স্কুলে ওই ইংরেজিতে যোগ্যগৃহে লক্ষণ করে যেটুকু একটা অংশ হতো, সেইটা যেটা পড়তে গিয়ে বাবারে সেখান থেকে কত দূরে পালাবো, দৌড় দেবো আর কি, তার চেষ্টা করেছি। এবং যখন অবাক হয়ে দেখেছি আমাদের এই ক্লাসের একটি ফার্স্ট বয়, সে একটা স্কুলের আমাদের স্কুলের একটি ফাংশনে সে গিয়ে একটা এরকম উত্তরীয় পড়ে, তার 2 ভাই সব ভালো ছাত্র ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু কি বললো, একটা ওই যোগ্যগৃহে লক্ষণের ওইটুকু জায়গাতে কিছু একটা বললো, আমার অবাক হয়ে বাবা এগুলো বলা যায়, এরা ওটা মনে হয়েছিল। কি ঘটলো কি দেখুন, এটা না আমার ইচ্ছে ছিল যে আমি উচ্চারণ শিখবো, একটা বেসিক ফার্স্ট প্রাইমারি। তো পরের দিনকে আমি বললাম যে আমার ছাত্র এবং আমার ছাত্রছাত্রী এবং আমার যারা সহ অভিনেতা যারা শিখছে তখন আমার সঙ্গে, এই ট্রেনিং প্রসেসের ভিতরে একটা প্রসেস ছিল কবিতা বলা, কবিতাকে কী করে দেখতে হয় অভিনয়ের জায়গা থেকে, কিন্তু সবটাই অভিনয়, সেটা তার আগেই বরাবরের চর্চা করতাম, এই জন্য আমার সুবিধা হতো অভিনেতা হিসেবে। কি না পৃথিবীর যে কোনো বড় নাট্যকার বা বড় নাটক অনেকেই আছেন যারা আসলে কবি, তো সে আপনারা জানেন, আপনারা কি আর বলবো, শেক্সপিয়ার থেকে রবি ঠাকুর অনেকে। তো কবিতা কি করে, আমি যদি প্রত্যেকদিন একটা করে নাটক নিয়ে কাজ করার চেষ্টা করি, হয়তো আমি করে উঠবো না, একটা বড় নাটক পড়তেই অনেকটা সময় চলে যায়, কিন্তু অভিনয় তো শিখতে হবে, তাহলে কি করে করা যায়, তখন এই কবিতা বাঁচতে শুরু করেছিলাম আর কি বহু বছর ধরে। কবিতা কেন, কবিতা হচ্ছে যে যেমন নাটকের মতোই একটু কম ছোট্ট কথায় একটি লাইনের ভেতরে 100 লাইন 10 লাইন 5 লাইন বলে দেয়, যেটা না বলা কথা থাকে আর কি। বড় কবিতার তাই তো নিয়ম, মানে একটা শব্দ একটা কতগুলো দিয়ে একটা লাইন বললেন, শব্দ দিয়ে লাইন বললেন, লিখলেন, আমরা সেটা পড়ছি আর ভাবছি আচ্ছা এই বলেছিল, আচ্ছা এখানে এই আছে ওখানে ওই, মানে অনেক না বলা কথা থাকে। অভিনয় যখন আমরা বলি যে একটা কথা যখন মুখে বলি যে কি ভালো আছো, তখন সাধারণভাবে মনে হয় না যে আচ্ছা ভালো আছো, এটা জিজ্ঞেস করেছে, কিন্তু সেই অভিনয় যদি বলে কি ভালো আছো, অনেক কথা বলবে, তা ভালো তুই ভালো থাকলে কি ঘোরার টিম আমার কিছু না, আবার ওকে বললো ভালো আছো, মানে মানে কত বড়
জায়গাতে এই যে না বলা, এটা অভিনেতারা এটা 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 করতে হয়, তাদেরকে শিখতে হয় যে নানা রকম করে যে কথা বলছে তার ভিতরে আর কি কি ব্যঞ্জন আছে। তো কবি যিনি আপনারা জানেন, তিনি ওইটুকু লাইনের ভিতরে অনেক না বলা কথা দিয়ে থাকে। তো সেই জন্য কবিতার প্রতি আমার অভিনয়ের জায়গা থেকে একটু ইন্টারেস্ট ছিল। কিন্তু এইটা কবিতার সঙ্গে জড়িয়ে যেটা সেটা হচ্ছে এই আমি না একদম আপনাদের কাউকে মানে ধন্যবাদ না জানিয়ে শুরু করে দিয়েছি এটা। আমাকে ক্ষমা করবেন, আমি না সত্যি কৃতজ্ঞ। আমি এখানে আরেকবার এসেছিলাম, আমাকে জানেন উনি আমাকে এত আদর করে আমাকে এখানে দেখেছেন এবং আমি এত ভয় পেয়ে আছি, মানে তখন থেকে আমি তো কিছু কি বলবো, আমি শুনতে খুব পছন্দ করি। এখন এই যে এত বকবক করছি, ভাববেন না যে আমি বলতে খুব ভালোবাসি, আমি শুনতে বাধ্য হয়ে বলছি। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক আমার কৃতজ্ঞতা, আপনারা এরকম করে আমাকে আদর করে রেখেছেন বলে। তো আমি সত্যি কৃতজ্ঞ। কোনোদিন ভাবিও নেই ছোটোবেলায় যে কোনোদিন এইরকম শান্তিনিকেতনে, ছোটোবেলায় জানেন তো ওখানে এসেছিলাম একদিন, আমি যখন স্কুলে পড়ি, এই প্রসঙ্গে আসছি, হাফ প্যান্ট করে থাকি, স্কুল থেকে বাসে করে নিয়ে এসেছিল যখন শান্তিনিকেতনে, এই শান্তিনিকেতনে পৌঁছ বেড়াতে, হ্যাঁ অনেক ছেলে মেয়ে ভিড়, আর সন্ধ্যেবেলা তখন বাসে করে নিয়ে এসেছিল স্কুল থেকে। আমি না এরকম করে বসে আছি, ভিড় ইয়েতে সবাই দেখছে একটা প্যান্ডেলে, আর না এইখানে এই পৌষ মেলার মাঠে এইটুকু ছেলে আমি তখন কি হচ্ছে কি জানি, অনেক ফাংশন ছোটো হচ্ছে, আর মাস্টারমশাইরা নিয়ে এসছে, আমিও স্যার এখন মনে আছে, আর এরকম চুপ করে বসে আছি, আর এর ভেতরে ওই ত্রিপলের নিচে, আর না শুনছি একজন কেউ বলছে, কেন একে জানে নীলমণি মঞ্জরির গুঞ্জন বাজায়, বলছে। আমি তখন বুঝতে পারছি না কেন, আর বারবার একটা শব্দ নিয়ে আসছে, মানে কেন একে জানে, এরকম করে কথা বলে কি, আমার কবিতা কি জানারও কথা নেই, এমন ভালো লাগিয়ে দিয়েছিল না ওইটা। আমি তাকে দেখতেও পাচ্ছি না, কত হাজার লোক তার পেছনে গায়ে পাঠা দিচ্ছে, আমরা বলতে গিয়ে তার পেছনে কে একজন বলছে, আর আমি এরকম চুপ করে কানে আসছে, আমার ভালো লাগার কথাও না, একটা কম বয়সী ছেলে, আর সেই লোকটি এমন করে বলছে। পরে এমন ছিল, ক্লাস 5 টাইমে পড়ি আমি না, তারপর থেকে আছে কবিতা, তো ওই সঞ্চয়টা খুলে খুলে দেখতাম, এবং আপনারা বিশ্বাস করুন আমি ক্লাস 10-এ কবিতাটা পেয়েছিলাম, নীলমণিলতা, এবং তখন বুঝতে পেরেছিলাম কবিতাটা বলেছিলেন সৌম্যমিত্র এইখানে। তো তার মানে কি, তার মানে উনি ওই নীলমণিলতার মধ্যে এমন অনেক কিছু বলছিলেন, শুধু শব্দ ছাড়িয়ে অনেক কিছু যেগুলো কবিতার ভেতরে লিখেছেন, সেগুলো আমাকে না অদ্ভুতভাবে এরকম করে না বুঝতে পারলেও কিন্তু সত্যি বোঝারও বেশি কিছু দিচ্ছিল, মানে কনসিয়াসনেসে বা সাবকনসিয়াসনেসে কিছু বুঝিয়ে দিচ্ছিল। তো কথাটা যেটা হলো, ওই মেঘনাথবধ কাব্য, ওটা আমার একটা আকাঙ্ক্ষা ছিল শিখবো, কিন্তু বড় কবি বা মহৎ কবি কেমন সেইটা আর একবার ওইখানে বুঝলাম যে ওই প্রথম দিনকে, পরের দিনকে 4-5টা বই নিয়ে এলো আমার স্টুডেন্টরা, তো এবারে আমার বন্ধুরাও, তো এবারে আমরা চেষ্টা করছিলাম। কীভাবে চেষ্টা করছিলাম, যে উচ্চারণই শিখবো, কিন্তু কোনো শব্দের যদি মানে বুঝতে না পারি তাহলে তক্ষণে দাঁড়িয়ে দেখে, আচ্ছা এটার মানে কি, অমুক ডিকশনারি বার কর, অমুক দোষক কর, তাহলে করবো না। কেননা পড়তে গেলে কী হয়, আমাদের মতো মানুষদের, অভিনেতাদের ওই জন্য অনেকটা সময় ধরে চলে যায় এবং শব্দের রসটা হারিয়ে যায়। তাহলে কি করা যায়, তাহলে ধরুন একটা জায়গার ভেতরে আমি 50 ভাগ বা 60 ভাগ বুঝতে পারছি, আর বাকি 40 ভাগ পারছি না বুঝতে শব্দ, অথবা 40 ভাগ পারছি, 60 ভাগ পারছি না। যেটা বুঝতে পারছি না সেটা ছেড়ে দিই, যেটা বুঝতে পারছি তাতেই সবচেয়ে বেশি করে মনোযোগ দেওয়া, আর সেইটা আমার শরীরে, আমার মনে, আমার গলায় সমস্ত কিছুতে কীভাবে তৈরি হয় সেটা দেখার চেষ্টা করি। এইটা নিয়ম করেছিলাম, কেননা আমি জানতাম যদি একটা শব্দের পেছনে পড়ি, এই শব্দের মানে কি, ততক্ষণে বুঝতে বুঝতে 1 ঘন্টা চলে যায়, তারপরে আবার আমি অভিনয় করতে ইচ্ছে করলাম। তো এইটা করে যেটা হলো, ওই দিন সেশনের পরে আমার এখনো স্পষ্ট মনে আছে, দুপুর থেকে শুরু করতাম, দুপুর 12টা থেকে, তার বিকেল 4-4:30 নাগাদ প্রথম সর্বটা সবাই মিলে একটু 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 করে ওই অভিনয় করে বোঝার চেষ্টা করছিলাম। আর প্রথম সর্বটা যখন শেষ হলো না, বিশ্বাস করুন, মানে আমার মনে হলো কি, মানে কেউ না এরকম করে পুরো গ্রাস সব দিয়ে ওই কতগুলো শব্দ আর সব কিছু, আর সেটা এত
এত বড়, এত বিশাল, এত মহান। কেন মহান কি জন্য? কিন্তু এই যে শব্দ, তার ভেতরে তার অনুভব, তার প্যাশন, তার সে যেভাবে ছবিগুলো দেখাচ্ছে, এই নাকের মৌসুম কথাই বলছে, সে যেভাবে সে না যতটুকু দিল প্রথম স্বর্গে এমন করে গ্রাস করলো, এটা কিন্তু একটা অসম্ভব ম্যাজিক তৈরি হলো। এবং আমি ভাগ্যবান, এটা হওয়ার কথা কিন্তু আমার ছিল না। মানে আমি ছোটবেলার কথা মনে করে বলছি, এত কঠিন কতগুলো শব্দ কি করে হয়। তার কারণ বোধ হয় এই পরে আমাদের চর্চার ভেতরে যেটা আছে, যে আমাদের যে কোনো নাটক, মানে আজ থেকে যদি ২৫০০ বছর আগেকার কোনো নাটক ধরুন, আমি অদিপাউসি মেদিয়া কি আমাদের এই মৃচ্ছাকাটি যাই যে নাটকই করি না কেন, যখন সে নাটক যদি বড় হয়, মানে সত্যিকার কালোজয়ী যদি কোনো নাটক হয়, তাহলে সেটা নিশ্চিতভাবে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি তার ভেতরে আজকের সময়, আজকের সমাজকে আমি দেখতে পাবো, এটা আমার বিশ্বাস। এই কথা হচ্ছে, এই নিয়ে অনেক তর্ক আছে, অনেকে করেন তর্ক, আমি না তর্কে বেশি যাই না, তার কারণে আমি বিশ্বাস করি এটা। এবং আমার মনে হয় যখন কেউ বলেন রবি ঠাকুরের কবি নাটকগুলো না ঠিক, আমি শুনেছি মানে বিদগ্ধ মানুষও বলেছে, থিওরিটিক মানুষও বলেছে যে রবি ঠাকুরের নাটক না খুব একটা ঠিক বলার মতো ডায়লগ নিয়ে থাকে, ওটা ঠিক এই আজকের মতো নয়, অনেক এই নয়। তো আমি খুব একটা তর্ক টর্কের কিছু করি না, করতে ভালোও লাগে না। আমি একটা জায়গাতে একদিন বলেছিলাম, আমার একজন গুরুজন তখন বলেছিলাম, তারপরে তখন আমি রবি ঠাকুরের ওই লক্ষ্মীর পরীক্ষা এই নাটকটা আপনারা পড়েছেন আমাকে, এটা আমি করছিলাম। তো আমি ওখানে যেহেতু সবাই নারী চরিত্র, তা আমাদের কিছু নারী, কিছু মেয়ে বন্ধু এরা ছিলেন যারা আমার স্টুডেন্ট বাইরে দলে, আর অনেক ছেলে ছিল, তা প্রত্যেকে আমরা মেয়ে হয়েছিলাম। তো আমিও তাই, আমি ক্ষীরও করেছিলাম, আর ওখানে যে বসে আছে যে আমার স্ত্রী, ও করেছিল একই সঙ্গে লক্ষ্মী এবং রানী। তো ওইটা নিয়ে তখন বলছিলাম কথাটা, যে আমি যদি বুঝতে না পারি না, যদি মনে হয় যেটা সেকেলে মনে হচ্ছে, তখন একটু নিজেকে প্রশ্ন করা ভালো, আছে আমি সেকেলে নই তো, আমি দেখতে পাচ্ছি তো নাকি বড় বড় কথা বলছি যে না এই ডায়ালগের উপর বলা যায় না। আরে ভাই, তোমার বলার ক্ষমতা আছে কি? আমি নিজেকে বলছি ক্ষমতা হয়তো নেই, সেই জন্য তুমি দেখতে পাচ্ছ না। কতগুলো চলতি কথা, চলতি শব্দ, সেগুলোই অবধি গিয়েই তোমার দেখা, কল্পনা, সমাজ দেখা, মানুষ দেখা, তার ভেতরটাকে দেখা শেষ হয়ে গেছে। সেই জন্য তুমি রবি ঠাকুরের ভেতরে কখনোই আচ্ছা তাহলে সমমিত্র দেখতে পেলেন কি করে? আমাদের কাছে আছে, দেখ তিনি তো মানে অলরেডি গ্রুপ, যে তিনি এক বড় কাজ করেছেন। আমি যেটা প্রশ্ন করি, যে আমি যদি এখন এই রক্তকরণী নিয়ে কাজ করি, আমি কি করে করবো? আমি কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দের ভেতরে আজকের সময়, আজকের চারপাশটা, আজকের এই আমি যে অনুভব করছি পুরোটা, তার ছবি, তার ইমেজ, তার প্রত্যেকটা জিনিস। এইটা হচ্ছে আমাদের, আমি নিজেকে বলি এটা হচ্ছে আমাদের অভিনেতাদের কাজ। তো সেই জন্য ওটা আমি বিশ্বাস করি যে বড় মানুষ লিখেছেন, তো অত সহজে আমার মতো ছোট মানুষ অত সহজে না, উনি কিছু খুব একটা, উনি তো একটু পুরনো সেখানে, উনি আজকের সময়ের ভাষাটা তিনি ধরতে পারেননি। আজকের সময়ের ভাষা ধরতে না পারলে কবিতা থাকে কি করে, কোন যুগে লেখা কবিতা আজকে এই যে মৃচ্ছাকাটি পড়তে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম, যে দেখে এতখানি আধুনিক একটা নাটক হতে পারে সংস্কৃতে লেখা, মানে যে নাটকে একই সঙ্গে সমাজের প্রত্যেকটা শ্রেণীকে দেখানো হচ্ছে, আর কি প্রচন্ড ফুল অফ অ্যাকশন বলে যাচ্ছে, যেটা মানে দ্বন্দ্ব কিভাবে তৈরি হয়। প্রথম সিন শুরু হচ্ছে একজন বারগণিতা বা বেশ্যা বলি যাকে, তাকে তাড়া করছে একটা লম্পট লোক, চিজ দিয়ে শুরু হচ্ছে। মানে হলিউড আমার কাছে ওখানে হার মেনে যায়, কিন্তু আমি দেখছি ওখানে, মানে একজন রাস্তার এগুলি ওগুলি দিয়ে একটা লম্পট লোক রাজার শালা, সে তাড়া করছে একটা সুন্দরী মেয়েকে, আর সে পালাবার চেষ্টা করছে, আর রাজার, আর তার সঙ্গে সেই লোকটা, এটা প্রথম সিন, আর তার সঙ্গে তার সঙ্গে যাচ্ছে তারই একজন সানার, সে আবার ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ সে মানে তার এই প্রভুকেও একটু মানে সুযোগ পেলে খারাপ বলে, আবার সঙ্গে সঙ্গে তেলও দেয়। তো কি সুন্দর ডায়লগটা বলছে যে দেখে
যে বলছে যে এই মেয়েটা দৌড়ে পালাচ্ছে তো মেয়েটাকে দেখে এই এই যে এই লম্পটের যে সারা সে বলছে দেখো দেখো কিরকম ময়ূরের মতো পালাচ্ছে আর আমার আমার এই যে মনিবাকি আর আমার এই যে মালিক মালিক দৌড়চ্ছে যেন কুকুর যেন কুত্তা দৌড়চ্ছে হাসছে। একই সঙ্গে দেখুন একটা কথা বলে দিল একজন প্রভু সম্পর্কে তার সেটাতে খাবার পায় দুটো ইয়ে পায় সে বলেছে যে ওরকম করে আর কুত্তা যেমন শেয়ালকে মাদি শেয়ালকে টাকা করে তেমনি করে আমার প্রভু দৌড়চ্ছে না। মুহূর্তের ভেতরে সমাজের দেখুন কতগুলো ছবি কতগুলো ভ্যালু কতগুলো কি করে বলবে এমনি যদি কাব্য করে করে সাধারণভাবে যেরকম হয় এইরকম করে দৌড়চ্ছে তাহলে তো হয় না সেটা তাহলে কিন্তু শিখতে হয় আর কি। আর এইটা শেখাটা আমাদের কাজ মানে অভিনেতাদের কাজে আর কি আমি সেইটাই চেষ্টা করেছি। তো কি হলো আমরা কি দেখতে পাই যখন বলে আর কিছু ভালো না বাসলে আর ভালো না লাগে দেখাও যায় না। যদি আমি বলি যে প্রমোদ উদ্যানে কাঁধে দানবনন্দিনী প্রমিতা প্রতি বিরহে কাতরা যুগ তা প্রমোদ উদ্যান সে উদ্যানটা দেখতে কেমন তা আমি আমার এই সময় দাঁড়িয়ে আমার দেখা সবচেয়ে ভালো বাগান কি সেগুলো না দেখতে পাই মানে আমাদের একটা ফার্স্ট ক্লাসের রিসোর্টের মতো ছবি যদি মাথায় না আসে চারদিকে ফুল আরো বেশি কিছু তা সেখানে প্রমীলা না সেখানে বসে আছে কিভাবে বসে আছে কি ধরনের বসে আছে সে পুরো জিনিসটা যদি আমার ওই কবিতা দেখাচ্ছে না তা প্রমোদ উদ্যানে কাঁধে দানবনন্দিনী প্রমীলা প্রতি বিরহে কাতরা যুবতী প্রতি বিরহে কাতরা যুবতী তারপরে বলছে বস্তুবাদী বিধিমুখী ভ্রমে পুরো বনে কবি প্রযোগ কুঞ্জ বনে হায় রে যেমন তো ব্রজওয়ালা। তো এইটা করতে গিয়ে আমার মনে হলো যে এই যে এমন ব্রজবালার কথা বলছে কথা বলছে বা প্রমিলার কথা বলছে বিরহের কথা বলছে তার মানে এর সঙ্গে না ভেতরে ভেতরে আমাদের বাঙালি মনে একটুখানি কীর্তন কীর্তন ভাব চলে আসছে মানে যেখানে রাধাকৃষ্ণের প্রেমের মতো। তো সেই জন্য ওখানে শুরু হয়ে গেল আর কি আমি ইচ্ছে করলাম আজকে এরকম করে একটু করি তো সেই জন্য তো সেটাকে কীর্তনের শুরু হলো। আবার ধরুন শিব যখন কৈলাসে আছে তখন সে কৈলাস বলতে যেরকম লাগে আর তার সঙ্গে যখন রাবণের যখন বর্ণনা দিচ্ছে তখন আমার কাছে ওই কথাগুলো বলতে গিয়ে যেমন মেঘ ঘিরে থাকে সেই ইয়েকে কৈলাস পাহাড়কে তেমন একটা ভাব তৈরি হয়। আর সেই জন্য আমার গুরুজির কাছে আমার আমি কৃতজ্ঞ যে আচ্ছা গুরুজি কোনোদিন আপনি বলেছিলেন যে আমাদের আদি রাগের মধ্যে মানে বর্ষার অনেক রাগ আছে তো তার মধ্যে আদি রাগ কিন্তু একটি সেটা হচ্ছে মেঘ। তা মেঘের চলন দেখো এই রকম। তো সেই তোমার ভাগ্যক্রমে সেই সময় তোমার গুরুজি শেখাচ্ছিলেন আমাকে মেঘ বা অন্যান্য কিছু কিছু রাগের একটু একটু করে তা আমার মনে হলো এই কথাটা না মেঘের এই স্বরগুলোতে দিলে খুব ভালো হয় এই সুরের সঙ্গে মিলে খুব ভালো হয় কথা। কিন্তু বিশ্বাস করুন আমি কখনোই ভাবিনি যে এইটা না সুরে করবো এইটা না এরকম করে করবো কখনো না এবং কখনো যা ওটা আমাকে ভেতর তৈরি মানে আমাকে ধাক্কা মারছিল আমি সেই দিকে যাচ্ছিলাম আর কি আর কিচ্ছু করিনি। যেমন গানের ক্লাস না এটা যেহেতু বোঝানো মুশকিল ইন্দ্র রাত দুপুরে বসে বসে ভাববে যে কি করে কালকে সর্বনাশটা করবো কি করে লক্ষণকে এই কি করে ইয়েকে ইন্দ্রজিৎকে ফোনটা করবো হ্যাঁ লক্ষণকে পাঠাচ্ছি আমি কিন্তু ঠিক ভরসা হচ্ছে আছে কিন্তু লেখা আছে যাবে ঠিক ভরসা হচ্ছে না তার প্রচন্ড চিন্তা চিন্তার আগে ওই রকম একজন ইন্দ্রকে যেভাবে উনি দেখিয়েছেন ওই রকম একজন বিলাসী কামুক লোক তার ওখানে তো মালকোষ বাজবেই রাত্রিবেলা মানে ওর একটা ধারণা কিছু হবেই আর কি যে মালকোষ যেমন রাত্রিরেরও রাগ আবার তার ভেতরে খুব ওই লাচ্চা এই সমস্ত খুব আছে তা সেই রকম দিয়ে কিন্তু সিনটা শুরু হচ্ছে না হাসে নিশি তারা এটা কিন্তু মালকোষেরই রকম একটা ধরন দিয়ে শুরু হচ্ছে তো এটা করতে করতে ওই রকম মুডের ভেতরে বসে আছে কৃষ্ণ
ইন্দ্র। তো ইন্দ্র বসে ভাবছে, এবারে হঠাৎ করে এলো, রাতে বসে আছে এরকম বাইরে, শোবার ঘরে নেই, বিছানায় নেই, তো কি করছে সে? মানে ইন্দ্রের বউ এসছে, ইন্দ্রাণী। আমি এসে একটা কথা বলে ভুলে যাই আর কি, আমাদের বাজে কথা বলছি তো, মাইকেলের কথা একটু দেখিনি। হাসাহাসি তারা বিকাশ বলা, কিন্তু চিন্তা করলে বৈজয়ন্ত ধাম মহেন্দ্র, কত ভারী শব্দ ইন্দ্র। চিন্তা করতে ইন্দ্র যেটা বৈজয়ন্ত ধামে মহেন্দ্র, কুসুম সজ্জা ত্যাজি ও কুসুম সজ্জা ত্যাজি মৌনভাবে বসেন ত্রিদিব প্রতিরত্ন সিংহাস। মৌনভাবে চিন্তা করছে, অভিমান সরিষ্বরী অভিমান করেছে, সরিষ্বরী ইন্দ্রাণী মানে বউ অভিমান করেছে, বাইরে নাম আছে অভিমান সরিষ্বরী ইন্দ্রাণী কহিলা সুশ্বরী। কি তো শ্বশুরেশ কাশি দোষিত পদে শয়ন নাগারে তবে আমার পটকা সরিব, শয়ন নাগারে তবে কামনা করেছ ঘুম থেকে উঠে এসছে, কিন্তু পাশে নেই আমার ওই রকম স্বামী, আমার নেই, অন্য দিদা হয় নেই, তো কি হলো তুমি কার কথা ভাবছো সুরেশ? কেন আমি কি দোষ করেছি কোনো? দেখুন কি দোষ সুরেশ, দাসী দোষী তব পদে কেন দোষ? শয়নাগারে, অন্য কোনো কথা নেই, শয়নাগারে তবে কেননা করেছো পদের পর হারিয়ে গেছে। স্বাভাবিক বলতেই পারে এটা আমার, কেন ঘুম থেকে ঘুমচে করে করে এসে হতেই পারে। এবার কেউ কি বলছে, কতখানি কি করে নেব আর উত্তরলা ও সুরা ও কথা শুনতে ভাবিতেছি দেবী কেমন লক্ষণ সরু না শিবেরা, কি করে উচ্চারণ করব? লেখা আছে কিন্তু দেখুন, যদি আমি লেখা দেখি উত্তরিলা ও সুরা ভাবিতেছি দেবী কেমন লক্ষণ সুর নাসিবে রাক্ষস, অজয় জগতে সতী সতী বীরেন্দ্র রাবণী পেরিয়াছে অস্ত্র লঙ্কাপুরে, কিন্তু কি কৌশলে মায়া রক্ষিব লক্ষণ রক্ষ যুদ্ধে বিশালাক্ষী না পারি বুঝতে। হ্যাঁ জানি আমি মহাবলী সুমিত্রানন্দন, কিন্তু কিছু আসে না আমার কাছে। কথাটা কি বলছি সেইটা তো ভাবিতেছি ভাবিতেছি দেবী কেমন লক্ষণ সুর না শিবের রাক্ষস। তো রাক্ষসটা কি? আমি ইন্দ্রিয়তে কথা ভাবছি, আমার চির শত্রু আর মানে আমি আর কথা মনে ভাবছি না, ভাবিতেছি দেবী কেমন লক্ষণ সুর না শিবের রাক্ষস। অজয় জগতে সতী বীরেন্দ্র রাবণী পেরিয়েছি অস্ত্র লঙ্কাপুরে। হ্যাঁ আমি তো পাঠিয়েছি সবকিছু, পেরিয়েছি অস্ত্র লঙ্কাপুরে, কিন্তু কি কৌশলে মায়া রক্ষিবে লক্ষণ রক্ষ যুদ্ধে বিশালাক্ষী না পারি বুঝিতে। পারবে না, লক্ষণ সম্পর্কে কোনো কনফিডেন্স নেই, লক্ষণ কিভাবে আসছেন দেখুন, পেরিয়েছি অস্ত্র লঙ্কাপুরে, কিন্তু কি কৌশলে মায়া রক্ষিবে লক্ষণে রক্ষ যুদ্ধে বিশালাক্ষী না পারি বুঝিতে। জানি আমি মহাবলী সুমিত্রানন্দন, দেখুন মহাবলী বলছে না কিন্তু, হ্যাঁ আমি জানি মহাবলী সুমিত্রানন্দন, কিন্তু আসলে অন্য কথা বলছে, ওই বল দিয়ে হবে না। জানি আমি মহাবলী সুমিত্রানন্দন, কিন্তু মানে নাও হতে পারে, কিন্তু কিন্তু বলেছে সঙ্গে সঙ্গে চলে এসছে মায়া দেবী উত্তরিলা কথা, রতন সম্ভব বিভাতি গুণ বাড়িল দেবালয়, কৃতাঞ্জলি ফুটে ইন্দ্র কি করে নমস্কার করবে মায়াকে? মনে হয় না,
ও যা চরিত্র আমার মনে হচ্ছে অন্যরকম। হ্যাঁ তাহলে মায়া দেব রতন সম্ভব বিভাগে গুণ পানিত দেবালয় কীতাঞ্জলি পুরী কুটেশ্বর কুলনিধি ইন্দ্রসুদিরা কি ইচ্ছা মাতা তবে দর্শক আমি মাতুকে কি করে ডাকছি তাহলে কি ইচ্ছা মাধব বলছি না কি ইচ্ছা মাতা ও দুজন দুজনে জানে কত রকমের ভেতরে আছে এও এক ও এক কি ইচ্ছা মাতা তবে দর্শক উত্তরিলা মায়াময়ী। এবার মায়া বলছে মায়া যেভাবে কিভাবে কথা বলছে মায়াকে যেভাবে দেখেছে একটু অদ্ভুত তো মানে তার ভেতরে এমন অদ্ভুত কি বলবো ইভেল মিস্ট্রি আছে না অদ্ভুত তো বলছে উত্তরেলা মায়াময়ী যাই আদিত্য লঙ্কাপুরে মনোরথ তোমার পুরী দেব লেখা আছে মনোরথ তোমার পুরী রক্ষপুর চূড়ামণি চূর্ণিব কৌশলে আজি হে বাবা রক্ষপুর চূড়ামণি লক্ষণ চূর্ণিব কৌশলে আজি কতখানি ভায়োলেন্স মানে ভেতরে থাকলে এইটা বলা যায় মানে ভাল লাগছে দেখুন এরকম নানা রকমের শেক্সপিয়ার নানা ধরনের এই যে ওথেলো যে ইয়াকো যে কেন যে ওই রকম ওটা কিন্তু মানে কত একটা কত পণ্ডিতেরা কত কিছু বলে গেছেন অনেক কারণ দিয়েছেন সব কারণের থেকেও একটা অদ্ভুত রহস্য আছে মানুষ মানে এতটা খারাপ কি করে হয় মানে কোথায় মানে মানে শারীরিকভাবে জিনগতভাবে না ভেতরে কোথাও বোধের যে এক সত্তার জায়গা থেকে এতটা খারাপ কি করে চন্ডিকা কৌশলে আজ কথা বলে চাই দেখো ওই কোহাইছে নিশি অবিলম্বে পুরন্দর ভবানন্দময়ী উষা দেখা দিবে হাসি উদয় শিখরে লঙ্কার পঙ্কজের বিজয়াবস্থা চলে অবস্থা চলে হ্যাঁ আমাদের ধর স্বরের ভেতরে যখন আমরা না আনক্যানি অদ্ভুত কিছু গলায় আমাদের বা অনুভব হয় আমাদের গলার স্বরে বিবাদী স্বর বেড়ে যায় তো বিবাদী স্বর কাকে বলে একজন অভিনেতাকে তারা জানতে হয় কিভাবে আমি এই শব্দগুলোকে উচ্চারণ করবো যাতে করে এইরকম হতে পারে আর কি। তো এবারে বলছে যে কি বললো আবার যাইয়া দিতে লঙ্কা উপরে মনোরথ তোমার পুরীব রক্ষপুর চূড়ামণি চূর্ণিমা কৌশলে আজি দেখো ওই কহাইছে নিশি অবিলম্বে পুরন্দর ভবানন্দময়ী উষা দেখা দিল হাসি উদয় শিখর সূর্য উঠবে অলঙ্কার পঙ্কজের বিজয়াবস্থা চলে প্রত্যেকটা লোক আশেপাশে রাজ্যে দেখবেন আপনি পুরা মানে হিন্দি সিনেমার শুরু থেকে বা তার আগে থেকে যখনই আপনি এরকম ভয়ঙ্কর কিছু ঘটে দেখবেন আমার শরীরে অন্যরকম করে কাটা দেবে পাশাপাশি বিবাদী সব লাগে আমি মানে আমি যদি সা বলি সা তারপরে তার সঙ্গে কোমরে শুদ্ধ ধরে এই দুটো মিলিয়ে মিলে কোমর নিয়ে শুদ্ধ নিয়ে এই ধা কোমর ধা সব পর 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 অদ্ভুত লাগে আর মিষ্টি লাগে তো মায়া বহু জায়গায় এইভাবে কথা বলে তা এটা কেন হয়ে গেল তার মানে ইনি যেটা লিখে দিয়েছিলেন না আমাদের সব এখানে দাঁড়িয়ে উনি লিখেছিলেন বলেই কিন্তু এরকম সম্ভব হচ্ছিল তো সেক্ষেত্রে হয়তো আশীর্বাদ যে এরকম হঠাৎ করে ভেতরে ঘটে গেল আমার ক্ষেত্রে তো এই জন্য বললাম যে কি করে গ্রাস করেছিল এবং সত্যি বলছি অভিনয় এটা করতে গিয়ে কোনো মুখস্থ হয়নি আমার করিনি হঠাৎ 2 মাস পরে দেখা গেল প্রায় সবটা না দেখে হয়ে যাচ্ছে আর আমার ছাত্রছাত্রীদেরও কিন্তু হচ্ছে আমার শুধু একা নয় যারা তখন আমার সঙ্গে ছিল আজ থেকে এরকম 29-30 বছর আগে
তাদেরও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এটা ওই করতে গিয়ে হচ্ছে। এই আর কি, আমি মনে হয় আমি যথেষ্ট অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে এই পাগলামো দেখে শুনলেন, কিন্তু থিয়েটার করা পাগলামো, অভিনয় পাগলামো। নমস্কার, ভালো থাকবেন।